হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 10-এর 8 নম্বর চ্যাপ্টার লম্ববৃত্তাকার চোখ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই এই চ্যাপ্টার থেকে সূত্রগুলো দেখে নেব, তারপরে প্রবলেমে যাব। তো চলো আমরা সূত্রগুলো দেখে নিই। লম্ববৃত্তাকার চোখ, তোমরা যে কোনো ড্রাম জাতীয় বস্তু দেখেছো, ড্রামের মতো, সেগুলোকে বলা হয় চোখ। আমাদের চোঙের যে 4 সাইডের তল রয়েছে, যেটাকে আমরা চোঙের বক্রতল বা পার্শ্বতল বলে থাকি। চোঙের বক্রতল, এই বক্রতলের ক্ষেত্রফল, সূত্র হচ্ছে 2πr/h বর্গ একক। এই 2πr/h কি করে আসলো সেটা আমরা প্রথমে দেখে নেব। চোঙ, একটা চোঙ তো এই মতো হয়, এই মতো যে চোঙ। এবার দেখো, চোঙের বক্রতল বলতে 4-5টা যেটা তৈরি, ধরে নাও এটা কি করে তৈরি করবো। মানে একটা আয়তক্ষেত্রাকার ধরে নাও পেপার নিলাম, যার দৈর্ঘ্য হচ্ছে এইটুকুটা এল, এইটুকুটা হচ্ছে প্রস্থ বি। এবার আমরা এটাকে এভাবে ভাঁজ করে দিলাম, গোল করে মুড়ে দিলাম, এই প্রান্তটা এবং এই প্রান্তটাকে জয়েন্ট করে দিলাম। এই মতো ধরে নাও এটা একটা আয়তক্ষেত্রাকার পেপার, এটাকে আমরা ঠিক এই মতো করে মুড়ে দিলাম। এই মতো করে মুড়ে দিলে এই মতো একটা চোখ হয়ে যাবে না, এই মতো হয়ে যাবে, ঠিক এই মতো। তাহলে এর যে 4 সাইডটা রয়েছে, এই 4 সাইডের যার ক্ষেত্রফল, সেটাই হচ্ছে এই চোঙের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল বলতে 4-5টা যে বক্রতল রয়েছে সেটা। তাহলে দেখো, এই চোঙের যেটা বক্রতলের ক্ষেত্রফল হবে সেটা কি, এই আয়তক্ষেত্রাকার পেপারের ক্ষেত্রফলটাই হবে। আর এই পেপারটা আয়তক্ষেত্রাকার পেপার দিয়ে আমরা এই চোঙটা তৈরি করছি। তো এই তলটার ক্ষেত্রফল কত? এই তলটার যদি আয়তক্ষেত্রাকার তল, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে ক্ষেত্রফল L × B। এবারটা যখন আমরা এটাকে ভাঁজ করলাম, তবে এইখান থেকে যে এই টুকরা রয়েছে এটাই তো বি, তাই না? এই প্রস্থটা এখানে বি হচ্ছে। চোঙের ক্ষেত্রে প্রস্থ আর ওখানে বলবো না, আমরা বলবো এটাকে উচ্চতা। চোঙের ক্ষেত্রে এটাকে বলবো উচ্চতা, ভূমি থেকে কতটা উঁচু, তাই এটাকে আমরা উচ্চতাকে এবার বি না দিয়ে, উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করব। উচ্চতাকে এবারে বি না দিয়ে এইচ দিয়ে প্রকাশ করব। এবার দেখো যে এল রয়েছিল, এই এলটা এই গোল করেছি আমরা এই বরাবর। এই এল তাহলে কোনটুকু? এই যে এখানে দেখো বৃত্তাকার অংশ রয়েছে, এই অংশটা এল দ্বারা গঠিত না? এই বৃত্তাকার অংশটা এই এল দ্বারা গঠিত হয়েছে গোল হয়ে ঘুরে, মানে এই প্রান্তটা ঘুরিয়েছি তখন তো এটা গোল হয়ে গেছে। তাহলে এখান থেকে ধরে না আমরা গোল করলাম, এখান থেকে গোল করে এখানে আসলাম। এই টুকু দৈর্ঘ্যটা কত? এখান থেকে এইটুকুটা হচ্ছে এল, তাই কিনা? দেখো এটা হচ্ছে একটা বৃত্তাকার অংশ, আমরা এখানে কেন্দ্র কল্পনা করতে, এখানে কেন্দ্র, তাহলে এখান থেকে কেন্দ্র থেকে এইটুকুটা হচ্ছে কি ব্যাসার্ধ আর, এইটুকুটা হচ্ছে কি এই বৃত্তের ব্যাসার্ধ আর এই গোটাটা হচ্ছে কি পরিধি, এই বৃত্তের পরিধি। আমরা এল ইকুয়াল লিখতে পারি এই বৃত্তের পরিধি বলতে 2πr, তাই তো? তাহলে আমরা পেয়েছি ক্ষেত্রফল L × B। এল এর জায়গায় তাহলে পেয়েছি 2πr, তাহলে L ইকুয়াল টু 2πr আর B ইকুয়াল টু পেলাম আমরা h। ক্ষেত্রফল L × B কি পাচ্ছি? 2πr × h। এখান থেকে এই ক্ষেত্রফলটা আমরা পেয়েছি বক্রতলের ক্ষেত্রফল চোঙের 2πr × h বর্গ একক। বোঝা গেছে তোমাদের? এই আয়তকার ক্ষেত্রে যে দৈর্ঘ্য ছিল L, সেটা হয়ে গেছে বৃত্তের পরিধি 2πr, এবং এই ক্ষেত্রে যে প্রস্থ ছিল B, সেটা হয়ে গেছে এখানটায় এই চোঙের ক্ষেত্রে উচ্চতা, অর্থাৎ উচ্চতাকে আমরা B না দিয়ে h দিয়ে প্রকাশ করছি। আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম 2πr/h। এবার দেখো, এটা হলো আমাদের কি, যার দুই প্রান্ত খোলা, শুধুমাত্র পার্শ্বের তলটা নিয়েছি আমরা, শুধুমাত্র বক্রতলটা, উপর নিচে নেইনি। যদি এবার ধরে নাও যে ওপরেও এবং নিচেও কোনো ঢাকনা রয়েছে, এই চোঙের উপরে, এই উপরে যে ফাঁপা মুখটা রয়েছে সেখানে কোনো ঢাকনা রয়েছে, নিচেও ঢাকনা রয়েছে। এই তোমরা দেখেছো কোনো তেলের ড্রাম, যেমন ধরে নাও রেশনের দোকানে যাও, তাহলে কেরোসিন তেলের যে ড্রামটা হয়, ঠিক সেই ড্রামটা ধরে নাও উপরেও নিচেও ঢাকনা দেওয়া থাকে, দুই প্রান্ত বদ্ধ থাকে। ঠিক ওই মতো চোঙের ক্ষেত্রে আমরা কি ক্ষেত্রফলটা পেয়ে যাবো, দেখে নেবো। তো পার্শ্বতল যেটা রয়েছে শুধু পার্শ্বতলে আলাদা করে থাকবে, আর উপর নিচে যখন নিলাম তখন কি হলো, পুরোটা হয়ে গেল। পুরোটা বলতে সমগ্র তল, এবার পুরোটা বলতে সমগ্র তল বোঝাচ্ছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল
তারপরে যখন চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল করবো, ওর চারপাশে যে তলটা ছিল সেই তলটা থাকছেই 2πr8, ওটা চারপাশে থাকছে, তার সঙ্গে উপরের একটা ক্ষেত্রফল নিচের ক্ষেত্রফল দুটো যোগ হবে। এখানে চোঙের ওর ব্যাসার্ধ যেটা রয়েছে সেটা তো সব জায়গায় সমান থাকবে, তাই না? অর্থাৎ উপরে যে ব্যাসার্ধ ছিল নিচেও ঠিক একই ব্যাসার্ধ থাকবে। তাহলে উপরের এই তলটার যা ক্ষেত্রফল হবে এইটুকু তলের, এইটুকু জায়গা ক্ষেত্রফল বলতে এইটুকু জায়গা, এবং নিচের এইটুকু জায়গা দুটো ক্ষেত্রফল সমান হবে, তাই তো? এবার এটা যদি একটা বৃত্তাকার অঙ্ক হয়, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, যেখানে আর হচ্ছে তো বৃত্তের ব্যাসার্ধ, তাই কি না? আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের এই তলটা ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। দেখো একই প্রকারের তল দুটো রয়েছে, একটা উপরে একটা নিচে দুটো রয়েছে। এই তলকে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম, দুটো থাকার জন্য। একটা ছিল পাই আর স্কয়ার, আর দুটো থাকার জন্য 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি পার্শ্বতল ছিল, তার সঙ্গে উপরে এবং নিচের তল দুটো যোগ হচ্ছে, তাহলে হয়ে যাবে এখানে যোগ 2πr²। এত বর্গ একক, তাই কি না? এবার দেখো এখানে কি কি কমন নিতে পারি। 2 কমন যাবে, পাই কমন যাবে, এবং একটা আর কমন যাবে, 2πr, হ্যাঁ 2πr², একটা আর কমন যাবে। তো থাকলো কি আমাদের এখানটায়, এখানে h রয়েছে প্লাস এখানটায় দুটো আর ছিল, একটা আর নিচ, তাহলে একটা আর রয়েছে। পেয়ে গেলাম আমরা বক্রতলের ক্ষেত্রফল কি 2πr ইন্টু আর প্লাস h/h প্লাস আর বর্গ একক। এটা হচ্ছে আমাদের কি সমগ্র তলের ক্ষেত্রফল। এবার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম কি পার্শ্বতল বা বক্রতল 2πr h বর্গ একক, এবং সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম কি 2πr ইন্টু আর প্লাস h/h প্লাস আর বর্গ একক। এবার আমরা দেখে নেব চোঙের আয়তন। আয়তন আয়তন বলতে এই চোঙটা কতটুকু জায়গা নিয়ে আছে, তাই তো? চোঙের আয়তন এবার ধরেন একটা আমরা নিরেট চোঙ নিয়েছি। নিরেট চোঙ বলতে ভিতরটা একেবারে নিরেট ভর্তি রয়েছে, যে মেটাল দিয়ে চোঙটা তৈরি সেই মেটাল দিয়ে। তাহলে ওর আয়তন কি হবে? এখানে যদি কল্পনা করে নিই, এখানটায় যে আমাদের এই যে দেখা যাচ্ছে বৃত্তাকার তল রয়েছে, ক্ষেত্রফল তল এখানে একটা রয়েছে, ধরুন এরকম অনেকগুলো রয়েছে। এর মধ্যে অনেকগুলো তল পরপর সাজানো রয়েছে, অনেকগুলো তল পরপর সাজানোর ফলে একটা চোঙ তৈরি হয়েছে। যেমন ধরেন প্লেট, প্লেট দেখেছো, একটা প্লেটের উপরে যদি আরেকটা প্লেট চাপাই, যদি অনেকগুলো প্লেট চাপে তাহলে আস্তে উঁচু হয়ে যাবে, সবটাই গোল থাকবে, তাই কিনা? তাহলে ওই রকম কল্পনা করলে অনেকগুলো প্লেট দিয়ে এই চোঙটা তৈরি হয়েছে, অনেকগুলো প্লেট একটার পর একটা রাখা হয়েছে দিয়ে চোঙটা তৈরি হয়েছে। তাহলে এই চোঙের আয়তন কি হবে? তাহলে দেখো আয়তনের সূত্র, আয়তন বলতে হবে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই তো? তাহলে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, তার সঙ্গে উচ্চতা থাকবে। যদি আমরা 3 ডাইমেনশনাল বিচার করি, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ এবং এটা হচ্ছে উচ্চতা। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য প্রস্থ কি দেখো, আমরা এখানে পেয়েছিলাম দৈর্ঘ্য বলতে এইটুকুটা, প্রস্থ বলতে এইটা, তাই কি না? আমরা আগে ধরে নিয়েছিলাম এটা উচ্চতা, ধরে যখন চোঙ তৈরি করছিলাম এটা যদি উচ্চতা হয় তাহলে উচ্চতা হলো ওটা থেকে যে প্রস্থ হলে কোনটা হবে। আমি যদি ওভাবে বিচার না করি, চোঙের আয়তন হচ্ছে কি চোঙের ক্ষেত্রফল রয়েছে, যতগুলো চোঙ রয়েছে সেটা থাকে সেটা একটা পর একটা দিয়ে আমরা পুরো সিলিন্ডারটা পেয়েছি, তাই না? চোঙটা পেয়েছি। তাহলে একটা চোঙের যা ক্ষেত্রফল ছিল, একটা চোঙের যা ক্ষেত্রফল ছিল কি ছিল পাই আর স্কয়ার। চোঙের ক্ষেত্রফল বলা হলো একটা বৃত্তের, মানে একটা বৃত্ত আমরা তৈরি করেছিলাম, এই বৃত্তের এটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আমরা এখানে অনেকগুলো বৃত্ত দিয়েছি, ধরে আমরা এই সংখ্যক বৃত্ত দিয়েছি বা প্লেট, ধরে আমি প্লেটের কথা বলছিলাম, একটার পর একটা অনেকগুলো প্লেট সাজিয়ে আমরা একটা চোঙ তৈরি করেছি। ধরে এখানে এই সংখ্যক আমরা প্লেট নিয়েছি, তো একটা প্লেটের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, যেখানে আর হচ্ছে কি ওই প্লেটের ব্যাসার্ধ, ওই প্লেটের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে অনেকগুলো প্লেট নিয়েছি পরপর, কতটা প্লেট নিয়েছি এই সংখ্যক, তাহলে এই সংখ্যক প্লেটের যা ক্ষেত্রফল সেটা হয়ে যাবে এই পুরো চোঙটা আয়তন, অর্থাৎ পাই আর স্কয়ার ইন্টু এইচ। পাই আর স্কয়ার হচ্ছে কি একটা প্লেটের জন্য একটা প্লেটের ক্ষেত্রফল, এবং এইচ সংখ্যক প্লেট রয়েছে তার মানে গুণ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম একটা চোঙের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার এইচ। এককটা কি হবে? আয়তনের একক কি? ঘন একক। আমরা আয়তনের একক পেয়ে যাবো ঘন একক। এটা হচ্ছে আমাদের
আয়তনের সূত্র। তাহলে আয়তন সূত্র কি পেলাম? পাই আর স্কয়ার এইচ। এবারে ধরে নাও কোনো একটা চোঙ রয়েছে, এটা ফাঁপা কিন্তু কিছুটা মোটা, ফাঁপা এবং কিছুটা মোটা। ধরে নাও এই মতো, আমি চোখের ওপরের দিকটা শুধু ছবিটা আছি, এই মতো একটা চোঙ রয়েছে, যেটার ভিতরে একটা ফাঁপা, এইটুকুটা মোটা, ওই চোঙের যে বেদ, এইটুকুটা হচ্ছে ওই চোঙের বেদ, এইটুকুটা ফাঁপা। এই মতো চোঙ হয়, তো সেখান থেকে আমরা ওর ক্ষেত্রফল কি পাবো বা আয়তন কি পাবো? দেখো এখানে দুটো বৃত্ত রয়েছে, আমরা ধরে নিলাম ভিতরেরটা হচ্ছে R2 এবং বাইরের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1। দুটো বৃত্তের জন্য দুটো ব্যাসার্ধ পাচ্ছি, বাইরেরটা ধরে নিলাম আমরা R1 ব্যাসার্ধ, ভিতরে ধরলাম R2 ব্যাসার্ধ। তাহলে এর আয়তন কি পাবো দেখে নিই। দেখো এখানে আমরা আয়তন বলতে কত ধাতু দিয়ে তৈরি চোঙটা, বা কতটা জায়গা নিয়ে, কতটা জায়গা, যতটা মোট ধাতু রয়েছে সেটাই ওর আয়তন, তাই তো? ধাতু রয়েছে কোনটুকু? এইটুকুটা, ভিতর তো ফাঁপা, ভিতরে তো কোনো ধাতু নাই, বা ও যা দিয়ে তৈরি, প্লাস্টিক দিয়ে বা কোনো ধাতু দিয়ে, ভিতরে তো কোনো কিছু নেই, ফাঁপা, এইটুকু ধাতু রয়েছে, এইটুকুটার আয়তন বের করতে হবে আমাকে, তাই কি না? তাহলে এইটুকুটার আয়তন কি? দেখো এইটুকুটা আমরা আয়তন পেয়ে যাবো, এই যে বড় বৃত্তটা রয়েছে তার আয়তন ছোট বৃত্তের আয়তন বিয়োগ করে দিতে এইটুকুটা পেয়ে যাবো না জায়গা। অর্থাৎ বড়টা যে আমাদের বৃত্ত রয়েছে, বড় যে বৃত্তটা বা বড় যে চোঙটা রয়েছে, সেই চোঙের আয়তনটা বের করে প্রথমে, ওখান থেকে আমরা ছোট চোঙের আয়তনটা বিয়োগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো কি? ফাঁপা চোঙের আয়তন। ফাঁপা চোঙের আয়তন কি পাচ্ছি দেখে নিই। কি বললাম? ফাঁপা চোঙের আয়তন। বললাম কি বড়টার আয়তন বের করতে হবে, বড়টার আয়তন কি হচ্ছে? পাই আর স্কোয়ার এইচ, আর বলতে এইটা R1 থাকবে, তাই না? R1 লিখে দিলাম। বিয়োগ করবো কি ছোটটার আয়তন, ছোটটার আয়তন কি হচ্ছে? পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার বলতে এইটুকুটা R2, এইটা এখানে দেখো পেয়ে যাচ্ছি কি? পাই এইচ কমন পেয়ে গেলাম, R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, সরি R2 স্কোয়ার ঘন একক। এটা হচ্ছে আমাদের ফাঁপা চোঙের আয়তন, পাই এইচ এবং R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, অর্থাৎ বড়টার ব্যাসার্ধ থেকে, বড়টার ব্যাসার্ধের স্কোয়ার থেকে ছোটটার ব্যাসার্ধের স্কোয়ার বিয়োগ করে দিলাম, তাই এটা পেয়ে যাচ্ছে আমরা ফাঁপা চোঙের আয়তন। এগুলো হচ্ছে আমাদের চোঙের সূত্র। আমরা কি কি দেখলাম? বক্রতলের ব্যাসার্ধ ক্ষেত্রফল দেখলাম, সমগ্রতলের ক্ষেত্রফল দেখলাম, আয়তন দেখলাম বিরাট চোঙের, তারপর দেখলাম ফাঁপা চোঙের আয়তন। এবার দেখে নিই এই যে ফাঁপা চোঙটা রয়েছে, এই চোঙটার সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। এই চোঙে যখন সমগ্র তলের ক্ষেত্রফল বের করবো, তখন আমরা এর তো একটা বক্রতলের ক্ষেত্রফল পাবো, তাই না? বক্রতলের ক্ষেত্রফল পাবো প্লাস উপরের এইটুকু জায়গা এবং নিচের এইটুকু জায়গা রয়েছে, যে মোটা জায়গাটা, বাইরের সমগ্রতলের ক্ষেত্রফল দুটো, কিন্তু এটা বাইরের দিকে পাচ্ছি, একটা ভিতর দিকে এইটুকুর জন্য পাচ্ছি। একটা এইটুকুর জন্য ভিতরে সমগ্রতলের ক্ষেত্রফল পাবো, আর একটা এইটুকুর জন্য বাইরের সমগ্রতলের ক্ষেত্রফল পাবো। ভিতরে তো ফাঁপা, বাইরের দিকে পাচ্ছি একটা, একটা ভিতর দিকে সমগ্রতল, মানে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে দুটো, একটা বড় বৃত্তের জন্য, একটা ছোট বৃত্তের জন্য। অর্থাৎ একটা বাইরের চোঙটার বাইরের পৃষ্ঠের জন্য, আর চোঙটার ভিতরের পৃষ্ঠের জন্য, দুটো পাচ্ছি। আবার এইটুকুর ক্ষেত্রফল রয়েছে, যেটুকু আমি মার্ক করে রেখেছি, এইটুকু জায়গা, এইটুকু উপরেও রয়েছে, আবার নিচের দিকেও রয়েছে। তাহলে দেখো সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 2 পাই R1 এইচ, বাইরের পৃষ্ঠের জন্য হলো বক্রতল, প্লাস ভিতরের পৃষ্ঠে বক্রতল রয়েছে, ওটা কি? 2 পাই R2 এইচ। এর উপরের এইটুকুটা তলের ক্ষেত্রফল, এই বৃত্তাকার যে অংশটা রয়েছে উপরের দিকে এবং নিচের দিকে, তার জন্য কি ওইটুকুটা? যে বড় বৃত্তটা রয়েছে এখানে গোটাটাই, সেখান থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেবো। তো বড় বৃত্তের যে বড় বৃত্ত রয়েছে তার ক্ষেত্রফল পুরোটা থেকে
ষোলোটার ক্ষেত্রফল বিয়োগ করে এই দুই জায়গায় পেয়ে যাবে, তাই তো? বড় বৃত্তের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কি পাই r1 স্কয়ার, পাই r1 স্কয়ার। এবার দুটো রয়েছে, একটা উপরে একটা নিচে, তাহলে দুই যাইব মাইনাস, এখান থেকে বিয়োগ করে দেবো কি ভিতরের ক্ষেত্রফলটা পাই r2 স্কয়ার। এটা দুটো রয়েছে, ভিতরটা উপরের দিকে একটা রয়েছে, নিচের দিকে দুটো, একটু দুই দিয়ে গুণ, এত বর্গ একক। বের করে নাও, এখানে দেখা হচ্ছে কি 2 পাই r1 প্লাস r2 ইন্টু h, 2 পাই কমন গেল আর এদিকে h কমন গেল, প্লাস এখানে কি কমন যাচ্ছে 2 পাই থাকছে r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার। এটা হচ্ছে আমাদের ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, এত বর্গ একক। কি বললাম 2 পাই ইন্টু r1 প্লাস r2 ইন্টু h প্লাস 2 পাই ইন্টু r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার বর্গ একক। এখানটায় r1 হচ্ছে বড় বৃত্ত অর্থাৎ বাইরের রেডিয়াস, r1 হচ্ছে কি চোঙের বাইরের রেডিয়াস এবং r2 হচ্ছে ভিতরের রেডিয়াস অর্থাৎ বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধ। এইটুকু হচ্ছে আমাদের চোঙের যে সাধারণ সূত্রগুলো রয়েছে সেগুলো। তাহলে আমরা কি কি সূত্র পেলাম? একটা ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম, এইটা ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। ফাঁপা চোঙের আয়তন পেলাম, ফাঁপা চোঙের আয়তন কি পেয়েছিলাম পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইনটু h ঘন একক। সলিড চোঙের আয়তন পেয়েছিলাম, নিরেট চোঙের আয়তন পেয়েছিলাম পাই r স্কয়ার h ঘন একক। দুই মুখ খোলা চোঙের সমগ্রতলের বক্রতলের ক্ষেত্রফল পেয়েছিলাম, বক্রতলের ক্ষেত্রফল কি পেয়েছিলাম 2 পাই r বর্গ একক। এবং সমগ্রতলের ক্ষেত্রফল পেয়েছিলাম, সমগ্রতলের ক্ষেত্রফল কি পেয়েছিলাম 2 পাই r ইন্টু h প্লাস r বর্গ। এই পাঁচটা সূত্র আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখে নেবো এখান থেকে সমস্যাগুলো, এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখে নেবো। তোমাদের একটা বই রয়েছে, তোমরা বই থেকে প্রবলেমগুলো দেখো, আমি প্রবলেমগুলো দেখাতে পারছি না, আমি জাস্ট করছি, তোমরা শুনে নাও। নাহলে চোঙের যে কোশ্চেন দেখি আর এক নম্বরে এবং 2 নম্বরে তো তেমন কোনো কোশ্চেন নেই, জাস্ট বাড়িতে যেগুলো রয়েছে তাদের ঘনবস্তুগুলো, চোঙ আকৃতি যে সমস্ত ঘনবস্তু রয়েছে তাদের চিহ্নিত করতে বলেছে। 3 নম্বরের কোশ্চেনটা আমি পড়ছি। একটি স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসেব করি। তাহলে কি কি দিয়েছে? ড্রামের ব্যাস দিয়ে দিয়েছে 28 সেমি। ড্রামের ব্যাস প্রবলেম নম্বর ব্যাস বলতে কি 2r, এটা দিয়ে দিয়েছে আমাদেরকে 28 সেমি এবং দিয়েছে ওর ক্ষেত্রফল দেখো বলেছে কি তৈরি করতে এত বর্গ সেমি চাদর লেগেছে। বর্গ সেমি মানে কার একক, বর্গ কার একক, ক্ষেত্রফলের এটা ক্ষেত্রফল দিয়েছে, কি দিয়েছে 2816 বর্গ সেমি অর্থাৎ সেমি স্কয়ার, বর্গ সেমি বলে সেমি স্কয়ার, এই দুটো আমাদের দিয়েছে। এবার বলেছে ঢাকনা সহ, ঢাকনা সমেত
তাহলে যে ড্রামটা হচ্ছে তার ঢাকনা রয়েছে, তো ঢাকনা রয়েছে মানে কোন সূত্র হবে আমাদের? ক্ষেত্রফল তো এটা পেয়ে গেছি, তো ক্ষেত্রফলটা কোন ক্ষেত্রফল? শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল না সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা আমাদের ভাবতে হবে। এখানে বলছি ঢাকনা সমেত, অর্থাৎ উপরে ঢাকনা রয়েছে নিচে ঢাকনা রয়েছে, তো ঢাকনা থাকলে এটা সমগ্র তল হয়ে যাচ্ছে না? তাহলে এটা আমাদের বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে। এটা কি দিয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে। তাহলে আমাদের এখান থেকে উচ্চতা বের করতে হবে। তাহলে এখান থেকে আমাদের ব্যাস বলেছে 28 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসের অর্ধেক, আর 28কে 2 দিয়ে ভাগ করে দাও, আমরা পেয়ে যাবো কত? 28, 14 দিয়ে 28, 14 সেমি। আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম আর 14 সেমি পেয়ে গেছি। তো সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 28 16 বর্গ সেমি স্কয়ার, বর্গ সেমি। তাহলে সূত্র কি? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্র তলের ক্ষেত্রফল কি ছিল সূত্রটা আমাদের? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ সেমি, সেমি স্কয়ার। আমাদের এখানে যে একক দেওয়া এককটা আমরা নেব। তাহলে আমাদের এখানে সমতলের সূত্র হচ্ছে এইটা, এবং বলে দিয়েছে এইটুকুটা। আমরা সূত্র থেকে পাচ্ছি সমতলের ক্ষেত্রফল এইটা। তাহলে এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল এবং এটা সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। এবার শর্তানুসারে বলতে পারি না এইটা সমান এইটা, এই দুটো সমান, তো আমরা বলতে পারি শর্তানুসারে। তাহলে শর্তানুসারে সমান করে দিই, আর প্রশ্নানুসারে শর্তানুসারে কি পাচ্ছি? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ ইকুয়াল টু 28 16। দেখ আর এর মানটা বলে দিয়েছে 14 পাই। পাই এটা কনস্ট্যান্ট, পাইয়ের ভ্যালু, পাইয়ের ভ্যালু কত? পাইয়ের ভ্যালু আমরা জানি 22/7 কিংবা 3.14, তাই তো? এটা ভাগ করলে আমরা 3.14 পেয়ে যাবো, তাই? তাহলে ওই ভ্যালুটা কাজে লাগবে। তাহলে দেখো এখানটায় বা 2 ইন্টু পাইয়ের ভ্যালু বসে দাও 22/7 ইন্টু আর এর ভ্যালু বসে দাও 14 ইন্টু আর প্লাস 8 ভ্যালু বসে দিলাম সমান 28 16। এখানে দেখো 7 দিয়ে 14 কেটে 7 দিয়ে 14, তাহলে এদিকে কি পেয়ে গেলাম? 2/22। তাহলে আমরা এইটুকু সমান, আমরা এখানে তো ব্র্যাকেট তুলতে পারছি না, গুণ করলে বড় হয়ে যাবে। এইটুকু সমান বের করবো 14 প্লাস 8 সমান 28 16 বাই এই যেখানে রয়েছে আমাদের 2 22 আর 2, এই দুটো আমরা উপরে নিয়ে যাচ্ছি, সমানের ওইদিকে নিয়ে যাচ্ছি ডান দিকে। ডান দিকে গিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে না? এদিকে তো গুণ হয়ে রয়েছে, এর সঙ্গে এই পার্টের সঙ্গে গুণ হয়ে রয়েছে, ওইদিকে ভাগ হয়ে যাবে। তোমরা তো জানো এইটুকুটা 2 ইন্টু 22 ইন্টু 2। তো এখানটা করতে হবে কাটাকাটি, এখানটায় কাটাকাটি আমি তুলে মুছে দিচ্ছি। তোমরা যদি কেউ তোলো তাহলে ভিডিওটা পজ করে তুলে নেবে, ভিডিওটা পজ করে তুলে নেবে। এবার দেখো 2 দিয়ে কাটবে, 14 2 28 আর 2 16, দুটো সংখ্যা একবার এটা শূন্য চলে আসবে। পেয়ে গেলাম আমরা কত? 28 16 থেকে 14 2 যাবে। আবার 2 দিয়ে কাটবে, 7 2 14 0 4। এবার দেখো আমাদের 11 দিয়ে কেটে যাবে, তাই না? 11 2 22, এখানটা 11 দিয়ে কাটলে 6 11 66, 70 থেকে 66 বাদ 4 থাকে, 4 4 44 হয়ে যাচ্ছে। আবার 11 4 44, আবার 2 দিয়ে যাবে 32 2 64। আমরা পেলাম কি? 14 প্লাস 8 সমান 32। 14 প্লাস 8 ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 32। তাহলে 8 সমান কত হবে? 8 ইকুয়াল টু 32, এই 14টা কি ওদিকে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে পেলাম কি? 8 ইকুয়াল টু 32 বিয়োগ 14। তাহলে 8 ইকুয়াল টু কত পেয়েছে এখান থেকে বিয়োগ করে? 18। 8 ইকুয়াল টু পেয়ে গেল কত? 18। এটা হচ্ছে আমাদের এই ড্রামের উচ্চতা। অতএব কি পেলাম? অতএব ড্রামের উচ্চতা কত পেলাম? 18
সেম। কমপ্লিট। আসলে তোমরা বুঝতে পেরেছো প্রবলেমটা?